শুল্ক আলোচনায় শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। পণ্য আমদানি করা যাবে না চীনা প্রতিষ্ঠান থেকে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি রাজনৈতিক দলগুলোর। এ মাসেই চূড়ান্ত করার আশা ঐকমত্য কমিশনের। সোহরাওয়ার্দীতে আজ জামায়াতের জাতীয় সমাবেশ। সংস্কার, বিচার সহ 7 দফা দাবিতে দেয়া হবে নির্দেশনা। রহস্যজনকভাবে নথি গায়েব। চট্টগ্রামে হাতছাড়া হাজার কোটি টাকার সরকারি জমি। প্রশ্নের মুখে জেলা প্রশাসন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে। আরও দাবি করা হয়েছে ইপিজেডের শ্রম ইউনিয়নের। সেই সাথে অন্যায্য শ্রমচর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র। শ্রম সংক্রান্ত শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি? কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও, বরং বেড়েছে ধারা। দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায়। সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও সমাবেশ করার স্বাধীনতাকে। শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা। দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা। যুক্ত হয়েছে মালিকপক্ষের জরিমানা শর্ত বাড়ানোর শর্ত। একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে। এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের, সেটা গত রেজিম হোক, বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে। তারা ইচ্ছা করলেই হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখন একটা সুযোগ নিব, এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই। প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না, মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণও। মনে হয় চায়নাকে কেন্দ্র করে, চায়নার থেকে গার্মেন্টসের র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক, সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক, চাইনিজ বিভিন্ন সফটওয়্যার, টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার, সেটাই হোক, সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন, কনসার্ন, প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে। এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি। হয়তো এখন জেগে উঠেছে, কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম এগিয়ে গেছে 20% নিয়ে, ইন্দোনেশিয়া এগিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে। মার্কিনীদের দেওয়ার শর্তে দেখা যায় ইপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই সনদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। আর ঐকমত্য কমিশনের লক্ষ্য, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই মাসেই রচিত হবে এই সনদ। তবে এই সনদের কি কোনো আইনি ভিত্তি থাকবে? যদি থাকে তাহলে তা কিভাবে দেয়া হবে? রাজনৈতিক দলগুলো বলছে এই সনদের থাকতে হবে আইনি ভিত্তি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হবে, তারই একটি তালিকা নিয়ে তৈরি হবে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক সংলাপে এরই মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সম্মত হওয়া গেছে। অপেক্ষা এই জুলাইতেই আরও কতগুলো বিষয়ে একমত হওয়া যায়। তবে প্রশ্ন, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকবে কিনা? যদি আইনি ভিত্তি দেয়া হয় তাহলে তা কোন প্রক্রিয়ায় হবে? রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যাশা, আইনি ভিত্তির বলে তৈরি জুলাই সনদ মেনে চলবে দলগুলো। ব্যতিক্রম হলে ভাগ্য নির্ধারণ করবে জনগণ।
আর যদি কনস্টিটিউশনাল ভ্যালিডিটি না থাকে তাহলে এই পুরো আলোচনা তো ভেসে যাওয়ার মতো অবস্থা হবে। এটা তো আমরা পার্টি অফিসগুলোতে চা খাইতে খাইতে আলোচনা করে ফেলতে পারতাম। এটা অবশ্যই সংবিধানে আসবে। নেক্সট পার্লামেন্টটা হবে হচ্ছে আসলে একটা মানে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, মানে এই পার্লামেন্টের একটা বিশেষ চরিত্র থাকবে এবং এইটা একই সঙ্গে আবার 5 বছর সরকারও পরিচালনা করবে। যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এটাকে রেকটিফাই করবে। এই ধারাটা যদি আমরা রাখতে পারি তাহলে এটা কারেক্ট হয়। যখন আমরা একটা সনদে স্বাক্ষর করছি এটার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। তার মানে রাজনৈতিকভাবে ইথিক্যালি মোরালি রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যারা যাবেন জনপ্রতিনিধিরা এটার ভিত্তিতে নতুন সংবিধানের নতুন ধারা পদ্ধতি করাটা তখন রাজনৈতিক দিক থেকে প্রায় বাধ্যতামূলক। তবে এনসিপি চায় গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হোক জুলাই সনদ। জামায়াতও চায় এই জুলাই সনদের আইনি ভিত্তি। আর বিএনপির দাবি আলোচনার মাধ্যমে সমাধান হোক বিষয়টি। ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংসদ যেহেতু নেই, সংসদ থাকলে তো সংসদেই যেত। কেউ কেউ বলছে যে পরবর্তী সংসদ, তো পরবর্তী সংসদে তো এটা হইতেও পারে নাও হইতে পারে, এটা আনসার্টেন হয়ে যায়। এইটা জনগণ মেনে নেবে না, আমরাও এটা একমত না। গণপরিষদের মাধ্যমে আমাদের যে বিপ্লবোত্তর যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি সেই আকাঙ্ক্ষার জন্য নতুন সংবিধান প্রয়োজন। তবে ঐকমত্য কমিশন বলছে সনদের আইনি ভিত্তি থাকা উচিত। লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যেতে পারে, সে ব্যাপারে চিন্তা করতে হবে। আর এটা তো এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হবে, সকল অংশীজনের অঙ্গীকার হবে। আর লিগ্যাল স্ট্যাটাস হয়তো দেওয়া যাবে, তারা সম্মত হইতে হবে এবং রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে, এগুলো রাজনৈতিক দল এবং সরকার নির্ধারণ করবে এগুলো কীভাবে বাস্তবায়িত হবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থায় বিচার বিভাগ সহ বেশ কয়েকটি বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকিগুলো নিয়ে চলছে আলোচনা। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ আজ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সকাল 10টার পর থেকেই বক্তব্য রাখবেন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। এরই মাঝে পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে 10 লাখ নেতাকর্মীর সমাগমের আশা জামায়াতের। নেতাদের পাশাপাশি মঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট আসন থাকবে। প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের বেশ সমাগম রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো আপনার কাছে জানতে চাইবো আজকের সমাবেশের সবশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? সমাবেশ কিন্তু সকাল 10টার কিছু আগেই শুরু হয়েছে। এখন কিন্তু আমরা যদি স্টেজে আমি আপনাকে দেখাই, এখন কিন্তু সাইমন শিল্প গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু এখানে ইসলামী সঙ্গীত, হাম, নাত এবং বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করছেন এবং সেগুলো তেলাওয়াত করা হচ্ছে এবং সেগুলোর বাংলার যে শানে নজুল সেইটি এখান থেকে করা হচ্ছে। এবং জনসমাগমের কথা যদি বলি, এখান থেকে আমি যখন এসেছি 8টার কিছু পরে, তখন থেকে দেখেছি এই যে সোহরাওয়ার্দী উদ্যানটি, সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আসলে আমি যতটুকু আমার চোখ যাচ্ছে আমি কিন্তু শুধুমাত্র এই যেই জামাতের নেতা কর্মীদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং এর আশেপাশে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে এই যেই রমজান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু আমি আসার সময় দেখেছি যে মানুষের বেশ ভিড় রয়েছে। এখন কিন্তু যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এর পরবর্তীতে এখানে দুপুর 2টার সময় যেই মূল আনুষ্ঠানিকতা সেই মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে এবং সেখানে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে কথা বলবেন এবং জামাতের আমির যিনি রয়েছেন তিনি আসবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশেষ করে ইসলামী যেই সংগঠনগুলো রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে। তো সেখান থেকে এক ধরনের হয়তো নির্দেশনা এখানে আসবে যে কী ধরনের যারা এখানে উপস্থিত হয়েছেন যে সমস্ত নেতাকর্মীরা তারা যখন তাদের নিজ নিজ এলাকায় চলে যাবেন সেখানে তারা কী ধরনের দায়িত্ব পালন করবেন সেই ধরনের নির্দেশনা এখান থেকে আসবে। আর সাধারণ নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা বলছিলেন যে তারা দীর্ঘদিন পর, অর্থাৎ তারা বলছেন যে আওয়ামী লীগের সময় তারা কিন্তু
এইভাবে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ তারা এইভাবে অংশগ্রহণ করতে পারেনি। তো এই সমাবেশে তারা প্রত্যাশা করছেন যে এখান থেকে কোনো একটা নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়েই তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ রমেশ। জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী রমেশ হোসাইন। রহস্যজনকভাবে নথি গায়েব। চট্টগ্রামে প্রায় 1000 কোটি টাকা মূল্যের 46 একরের বিশাল খাসভূমি এখন সরকারের হাতছাড়া। ফলে প্রশ্নের মুখে জেলা প্রশাসন। অবিশ্বাস্য হলেও চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র হিলভিউ আবাসিক এলাকার খাসভূমি নিয়ে ঘটেছে এমন ঘটনা। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকা, খাসভূমিতে গড়ে ওঠা 3 শতাধিক বহুতল ভবনের এই এলাকার ভূমি এখন নথিবদ্ধ হচ্ছে ব্যক্তির নামে। ভূমি অফিসের নথিপত্র বলছে 4টি দাগে বিএস রেকর্ডে খাস করা হয় এই এলাকার 45.92 একর ভূমি। কিন্তু বিএস রেকর্ডে এটি অন্তর্ভুক্ত হয় হিলভিউ হাউজিং সোসাইটি নামে। সরকারি খাসভূমি কিভাবে ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হলো এ নিয়ে মামলা চলাকালে উদ্ঘাটন হয় ভয়াবহ তথ্য। খাস জমির তথ্য যে রেজিস্টার 8-এ থাকে সেখানে উল্লিখিত ভূমির তালিকা আছে, কিন্তু তার সব কাগজপত্রই মহানগর ভূমি অফিস, চান্দগাঁও তফসিল অফিস কিংবা জেলা প্রশাসনের রেকর্ড রুম থেকে গায়েব করে দিয়েছে কে বা কারা। ফলে আদালতে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় খাস হিসেবে তালিকাভুক্তির জন্য সরকারের আপিল খারিজ করে দেন উচ্চ আদালত। গভর্নমেন্ট তো একটা ডকুমেন্ট দেখাতে পারবে না যে এটা খাস সম্পত্তি। খাস সম্পত্তি হলে তো গভর্নমেন্ট এটা বিএস খতিয়ানের সময় 1 নম্বর খাস খতিয়ান করার কথা। অভিযোগ, এই বিশাল ভূমি আয়ত্তে নিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিদস্যু ও ভূমি অফিসের একটি চক্র, যারা কৌশলে 3 অফিস থেকেই সব কাগজপত্র গায়েব করেছে। আমাদের প্রথমে তো আসলে নিশ্চিত করতে হবে, যদি ওটা সত্যি সত্যি না পাওয়া যায় তাহলে এটা কোন সময় আসলে মিসিং হয়েছিল, এটার সঙ্গে কার দায়িত্ব ছিল, নিশ্চয়ই কেউ একজন কাস্টোডিয়ান ছিল। 2000 সালে ভূমি অফিসের তদন্ত রিপোর্টে এই জমি খাস উল্লেখ করে তা পুনরুদ্ধারের সুপারিশ করা হয়। অথচ সর্বোচ্চ আপিলের সুযোগ না নিয়ে এই ভূমি এখন তড়িঘড়ি করে ব্যক্তির মালিকানায় দিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। তাছাড়া যেখানে রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর ভূমি অবমুক্ত করে নামজারি করতে হয়, সেখানে আদেশের মাত্র 7 দিনের মাথায় বিদ্যুৎ গতিতে শুরু হয়ে যায় নামজারি। অথচ রায়ের সার্টিফাইড কপি আসেনি এখনো। উল্টো জেলা প্রশাসন বলছে এই ভূমির সাথে সরকারের স্বার্থ জড়িত নয়। আমাদের মনে হয়েছে যে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেখানে নাই। যদি থাকতো তাহলে তো আমরা অবশ্যই লিভ টু আপিলে যাইতাম অথবা একদম শেষ পর্যন্ত যেতাম। আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের যেহেতু গ্রাউন্ড নেই এবং আরএস, পিএস, বিএস প্রত্যেকটাতেই ব্যক্তি মালিকানাধীন, তাদের দখল রয়েছে। যেখানে সরকারি খাস ভূমির সত্ত্ব প্রতিষ্ঠায় সর্বোচ্চ ও শেষ পর্যন্ত চেষ্টার বাধ্যবাধকতা রয়েছে, সেখানে জেলা প্রশাসনের উল্টো ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কর্মকর্তা ও ভূমি আইন বিশেষজ্ঞরা। মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ের মাধ্যমে এ ধরনের সম্পত্তি যদি ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা হয়ে থাকে, আমার জানা নেই, যদি কেউ করে থাকে চূড়ান্ত আদালতের রায় না হওয়ার আগেই, তাহলে এটি অনিয়ম হবে বলে আমি মনে করি। তথ্য বলছে হিলভিউর এই খাস ভূমির মধ্যে অন্তত 178টি নামজারি হয়ে গেছে। প্রায় 1000 কোটি টাকার সরকারি এই খাস জমি কার ব্যর্থতা বা অনিয়ম দুর্নীতির কারণে ব্যক্তি মালিকানায় গেল তা খুঁজে বের করার কথা বলছে বিভাগীয় প্রশাসন। যদি প্রক্রিয়া অনুসরণ না করা হয় তাহলে তো সেটা বলা যায় যে এখানে এটা আসলে দুর্নীতির অংশ হবে, অসদাচরণের অংশ হবে, এবং সের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ শুধু হিলভিউই নয়, পাশে ত্রাণ মন্ত্রণালয়ের মালিকানাধীন বার্মা কলোনির 31.27 একর ভূমির মধ্যে 17.5 একরও নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে ভূমিদস্যুরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।